সন্ত্রাস বিরোধী সংশোধনী অধ্যাদেশের খসড়া অনুমোদন, সন্ত্রাসী জড়িত ব্যক্তি ও সত্তার কার্যক্রম নিষিদ্ধ। নতুন সংবিধান ছাড়া দেশ গঠন অসম্ভব বলছে এনসিপি, সময় সাপেক্ষ মন্তব্য আইন উপদেষ্টার, জুলাই সনদে গুরুত্ব। আওয়ামী লীগের নিবন্ধন প্রশ্নে সিদ্ধান্ত নেবে ইসি, ভোটে অংশ নিতে পারবে না মত বিশ্লেষকের। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আনন্দিত বিএনপি, যৌক্তিক সিদ্ধান্ত বলে জানালেন মির্জা ফখরুল। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ব্যক্তি বা সত্তা ও তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ সংশোধন 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ। বিদ্যমান সন্ত্রাস বিরোধী আইনে কোনো সত্তার কার্যক্রম নিষিদ্ধকরণের বিধান ছিল না। নতুন অধ্যাদেশে সত্তা বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা যাবে। প্রয়োজনীয় অভিযোজন করা এবং অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার নিষিদ্ধকরণের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। সোমবার সংশোধনীটি অধ্যাদেশ আকারে জারি করা হতে পারে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত রাজনৈতিক দল কিংবা তার কোনো অঙ্গ সংগঠনের বিচার করতে পারবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অপরাধ প্রমাণ হলে দল নিষিদ্ধ, নিবন্ধন বাতিল ও সম্পদ বাজেয়াপ্ত সহ নানা শাস্তি দিতে পারবে আদালত। ট্রাইব্যুনাল আইনে এ সংক্রান্ত বিধান যুক্ত করে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার। আইনে আগে থেকে বিচারের জন্য অর্গানাইজেশন কিংবা সংগঠন উল্লেখ থাকলেও এর ব্যাখ্যা ও শাস্তি নির্ধারণ ছিল না। ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে এই আইনের সংশোধন করা হলো। সংশোধনীতে বলা হয়েছে, সংগঠন বলতে কোনো রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি মানবতা বিরোধী অপরাধে জড়িত বলে ট্রাইব্যুনাল প্রমাণ পায়, তাহলে ওই দল বা সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা রেজিস্ট্রেশন বাতিল করতে পারবে এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। বাংলাদেশে প্রচলিত অন্যান্য আইনেও সংগঠনকে ব্যান করার বা সংগঠনের বিরুদ্ধে শাস্তি দেওয়ার বিধান আছে। তথাপিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আইন বা ট্রাইব্যুনালে একটি সংগঠন বা কোনো ব্যক্তির বিচার যদি সম্পন্ন হয়ে থাকে, সেটি হবে মানুষের জন্য অ্যাকসেপ্টেবল। নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ। এবার প্রশ্ন উঠেছে, নিবন্ধন কি থাকবে? ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। আর সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলেন, নিবন্ধন বাতিল না হলেও পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, কারণ দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু হয়। যমুনার সামনে অবস্থান ও শাহবাগ ব্লকেডের পর শনিবার জরুরি বৈঠকে বসেন উপদেষ্টারা। পরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এমনকি অনলাইন কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে কি? নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতাও কি হারিয়েছে? আমাদের তো আগে আদেশটা পেতে হবে। আদেশ হলে আমরা সেই মোতাবেক যেভাবে আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এটা তো নিতে হবে, এটা তো ব্যতিক্রম করার তো কোনো সুযোগ নেই। এসি কাগজ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে বিশেষজ্ঞরা বলছে, নিবন্ধন বাতিল না হলেও পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। রাজনৈতিক দল হিসেবে যদি না বাতিল করে যে রাজনৈতিক দল হিসাবে, তাহলে কিন্তু নিবন্ধনটা বাতিল করতে পারবে না, কিন্তু নিবন্ধনের কার্যক্রম মানে নিবন্ধনের ফলে যে সমস্ত সুযোগ সুবিধা একটা রাজনৈতিক দল পায় নির্বাচনে অংশগ্রহণ করা, সেগুলো সমস্ত স্থগিত হয়ে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগের।
এরপরই গণহত্যার অপরাধে আওয়ামী লীগের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে আনন্দিত বিএনপি। আজ এক বিবৃতিতে একথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, দেরিতে হলেও প্রাসঙ্গিক আইন সংশোধন করে ফ্যাসিবাদী দলের বিচারের সিদ্ধান্তকে সঠিক মনে করে বিএনপি। তবে বিএনপির দাবি মেনে আগে এই সিদ্ধান্ত নিলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর অবস্থায় পড়তে হতো না সরকারকে। প্রধান উপদেষ্টার সাক্ষাতে লিখিত পত্রে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসা ও তাদের সঙ্গে যুক্তদের বিচার দ্রুত করে রাজনীতির ময়দানকে জঞ্জাল মুক্ত করার দাবি জানিয়েছিল বিএনপি। নির্বাচনের রোডম্যাপ ঘোষিত না হওয়ায় জনমনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে দাবি করে সে ব্যাপারে সচেতন হতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার নীরব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত শোভাযাত্রায় এ মন্তব্য করেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। সবাই দ্রুত নির্বাচন চাইলেও তারা নিরুত্তর। এখন মানুষ ভিন্ন ধরনের সন্দেহ করছে। পরে আওয়ামী লীগ প্রসঙ্গে বলেন, শেখ হাসিনা ও তার দল শিশু কিশোরদের হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার পার্থক্য দেশের সাধারণ মানুষ দেখেছে, তারা বেগম জিয়াকে শ্রদ্ধা করে। পরে রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদের প্রতিনিধি আব্দুল হামিদ, তার লাল পাসপোর্ট বাতিল করা হয়নি। সরকারের শক্তিশালী উপদেষ্টারা থাকা সত্ত্বেও তিনি কিভাবে ব্যাংকক পালিয়ে গেলেন তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরকার এই ব্যাপারে নিরুত্তর, নিষ্ঠুর। কেন? উদ্দেশ্যটা কি? এখন তো মানুষ ধীরে ধীরে নানা ধরনের সন্দেহ করেছে। আর সবচেয়ে বড় সন্দেহ করলো হচ্ছে যে সাবেক রাষ্ট্রপতি, যিনি খুনের আসামি, তিনি দেশ ছেড়ে চলে গেলেন। নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ, তাই জুলাই সনদেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, প্রয়োজনে ৭২-এর সংবিধানকে ভিত্তি ধরে কাজ করা হবে। তবে এনসিপির আহ্বায়ক বলেছেন, নতুন সংবিধান ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা অসম্ভব। রোববার রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। গণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের। ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরপর রাষ্ট্র মেরামতে সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় রাষ্ট্র ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের এই আলোচনা। অংশ নেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজনীতিবিদ ও বিশিষ্টজনেরা। সভায় আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়ন হতে অনেক সময় লাগবে। সব প্রশ্নের উত্তর সংবিধানে থাকে না। সুশাসনের জন্য ছোট ছোট আইনেরও প্রয়োজন। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি ৭২ সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা সংবিধান পরিষদ সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। তবে আবারও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান নাহিদ ইসলাম। বলেন, বিগত সময় সংবিধান মানবাধিকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। কারণ আমরা পুরনো বন্দোবস্তে, পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমার সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ মন্তব্য করেন, বিদ্যমান সংবিধানে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। এ কারণেই তৈরি হয় ফ্যাসিবাদ। একত্রে বসতে পারবে, সেখানে একটা ক্ষমতা, আপনি কিছুটা কমাতে চান, ভালো, কিন্তু একটা ফোরাম তৈরি করা দরকার, যেখানে আলোচনাগুলো করা যায়। রাষ্ট্রের স্বার্থ, জাতীয় স্বার্থ সংস্কৃতিতে ট্রান্সলেট করবে এরকম একটা ফোরাম দরকার। সংসদে উচ্চকক্ষ সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী সহ সংবিধান সংস্কারের 7 প্রস্তাব এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন নাগরিক কোয়ালিশন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন জুলাই আন্দোলনে আহত সদস্যরা।
শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এনসিপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন সংগঠন শাহবাগ ছাড়লেও আহত অনেকে অবরোধ চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি, আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ, জুলাই সনদ প্রকাশ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। এতে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। এদিকে শাহবাগ মোড়ের 4টি প্রবেশ পথে ব্যারিকেড দিয়ে রাখায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। গত মার্চ মাসে আমাদেরকে সরকার আশ্বাস দেয় জুলাই ঘোষণাপত্র দিবে। তারা জুলাই ঘোষণাপত্রটা দেয়নি, যার পরিপ্রেক্ষিতে তাদের প্রতি আমাদের আস্থা কমে গিয়েছে। এই বাংলাদেশে আর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তাদেরকে বিচার করতে হবে। আর আমাদেরকে এই আহতদের সনদপত্র দিতে হবে। জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে ডক্টর ইফতেখারুজ্জামানের অপসারণ ও ইউপিডিএফ এর কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দাবিতে বিক্ষোভ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এ সমাবেশ হয়। এ সময় বক্তারা পাহাড়ে স্বায়ত্তশাসন দাবি করা আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ কে রাজনৈতিক স্বীকৃতি প্রশ্নে ঐক্যমত্য কমিশনে বৈঠকের বিরোধিতা জানান। সংগঠনটির আহ্বায়ক জিয়াউল হক দাবি করেন, ইউপিডিএফ একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সাথে বৈঠকের সিদ্ধান্তে দেশের সার্বভৌমত্বের প্রতি ঐক্যমত্য কমিশনের দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। ওই বৈঠক বিচ্ছিন্নতাবাদকে উস্কে দিয়েছে বলেও দাবি করেন তিনি। এছাড়া পাহাড়ে সন্ত্রাসী কার্যক্রম নিষিদ্ধে সার্বিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায় স্টুডেন্টস ফর সভারেন্টি। ঐক্যমত্য কমিশন এই সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে। কাজে আমরা স্পষ্ট বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের যেসব কুশীলব যারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করছে, বিচ্ছিন্নতাবাদ উস্কে দিচ্ছে, সেই সব কুশীলবদেরকে অতি দ্রুত ঐক্যমত্য কমিশন থেকে অপসারণ করতে হবে। সারা দেশে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। ঢাকা, রাজশাহী সহ 8 জেলায় বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। তখন বৃষ্টির প্রভাবে কমবে তাপপ্রবাহ। কয়েকদিন ধরে তীব্র রোদ ও ভ্যাপসা গরমে নাজেহাল সারা দেশের মানুষ। কোথাও কোনো স্বস্তি নেই। ভোর কিংবা রাতেও গরমের তেজ কমছে না। টানা 5 দিন ধরে এমন গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। নেই বৃষ্টির দেখা। ছুটির দিনে সকাল থেকেই যেন পুড়ে যাচ্ছে রাজধানী। প্রচণ্ড গরম মানুষের জীবনকে করে তুলেছে বিপর্যস্ত। শহরের রাস্তাঘাট দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে। এরই মধ্যে রিকশা চালক, নির্মাণ শ্রমিক ও দিনমজুরেরা রোদ ও গরম উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজ চালিয়ে যাচ্ছেন। খুলনা ও রাজশাহী বিভাগে তাপপ্রবাহ এখন সবচেয়ে বেশি। এর সঙ্গে চট্টগ্রাম, বরিশাল বিভাগেও তাপপ্রবাহ আছে। এর প্রভাবে ঢাকাসহ অন্যান্য বিভাগে তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। মেয়েটা আজকেই মনে করেন যে 2-3 বার পানি করতেছে। একবার পানি দিয়ে আইসক্রিম দিচ্ছি, আবার পানি দিচ্ছি। মানে ওখানে এখানে তাপমাত্রা অনেক বৃদ্ধি। এমন কষ্ট হইতেছে, গাড়ি না চালা গাছের ছায়া ঘুমায় থাকে, কিন্তু গাছের ছায়া ঘুমায় থাকলে তো পেট চলবো না। প্রচন্ড গরমের মধ্যে আসলে এটা মানুষের খুবই একটা মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে। সোমবার থেকে কমবে তাপপ্রবাহ। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হতে পারে কালবৈশাখীও। এবং আগামীকালকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা আরেকটু এরিয়া বাড়বে। অর্থাৎ ময়মনসিংহ, ঢাকা বিভাগের উত্তরাংশ, চট্টগ্রাম বিভাগের উত্তরাংশ এবং সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে তারপরের দিন অর্থাৎ আগামী পরশু দিনে সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা, তখন সারা দেশে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রচণ্ড গরমে বাড়ছে নানা স্বাস্থ্য ঝুঁকি। এই সময় বৃদ্ধ ও শিশুদের আরও বেশি যত্ন নিতে হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 130 কোটি টাকা ব্যয়ে রংপুরে চালু হলো নতুন রাডার স্টেশন। আবহাওয়াবিদরা বলছেন 450 কিলোমিটার এলাকার মধ্যে ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগের আগাম পূর্বাভাস দিতে পারবে এটি। এতে কমে আসবে ক্ষয়ক্ষতির পরিমাণও। জাইকার অর্থায়নে এই রাডার স্টেশনের স্থায়িত্ব হবে অন্তত 20 বছর। রোববার সকালে রংপুরে আবহাওয়া অফিসে চালু হলো নতুন ডপলার রাডার।
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে এই রাডার স্টেশন স্থাপনের কাজ শুরু হয় 2023 সালের 1 এপ্রিল। ব্যয় ধরা হয় 130 কোটি টাকা। কর্মকর্তারা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের আগাম প্রস্তুতি মোকাবেলায় সহায়ক হবে এটি। যে একদিন পরে বৃষ্টির সম্ভাবনা আছে, তো এইটা যদি কৃষক লেভেল পর্যন্ত আমরা সার্কুলেট করতে পারি যে আগামী একদিন পরে বৃষ্টির সম্ভাবনা আছে, তারা কিন্তু একদিন আগে সেচ দেবে না। এই সেচ দিতে গিয়ে তাদের যে কষ্টটা হতো সেই কষ্টটা কিন্তু হচ্ছে না, তারপরে এভাবে তারা বেনিফিটেড হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এর মাধ্যমে 450 কিলোমিটার এলাকার আবহাওয়ার আগাম তথ্য জানা যাবে। ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের পূর্বাভাসের মাধ্যমে ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি কমে আসবে। রংপুর মিশনে এটা একটা বড় ধরনের আমি মনে করি যে স্থাপনা, যে এই স্থাপনা এটা আমরা কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান হিসেবে এটা চিহ্নিত হয়েছে এবং ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা আমাদের যে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখী কিংবা বড় ধরনের যে কোনো ধরনের মেট্রোলজিক্যাল ইভেন্ট যদি সংঘটিত হয় এবং এতে যদি দুর্যোগ ক্রিয়েট করে, তখন আমরা পূর্বাভাস দিতে এটা সক্ষম হব। জাপানি পরামর্শকরা জানান, বহু বছর ধরে সেবা দিতে সক্ষম এই রাডার। নতুন রাডারটির ফলে দুর্যোগের বেশ কয়েক ঘন্টা আগে তথ্য পাওয়ায় সঠিকভাবে পূর্বাভাস দেয়া যাবে, আর এটি অনেক বছর ধরে সেবা দিতে সক্ষম। যদি রাডারটির সঠিক রক্ষণাবেক্ষণ করা যায়, তবে এটি প্রায় 20 বছর ধরে সেবা দিতে পারবে বলে আশা করছি। দীর্ঘ 1 যুগ পর রাডার উদ্বোধন হওয়ায় এর যথাযথ রক্ষণাবেক্ষণের মাধ্যমে আবহাওয়ার সঠিক তথ্য নিশ্চিতের আহ্বান উত্তরাঞ্চলের 16 জেলার মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ারবাজারের উন্নয়নে বহুজাতিক ও বড় বড় কোম্পানি তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়ার পাশাপাশি 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এর নির্দেশনা দেন তিনি। পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, সংস্কারের মাধ্যমে পুঁজিবাজারে আস্থা ফেরাতে 3 মাসের মধ্যে বিদেশ থেকে অভিজ্ঞদের আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এছাড়া বেসরকারি খাতের বড় কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে প্রয়োজনে প্রণোদনা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি অনিয়মের অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এছাড়া যেসব বড় কোম্পানি ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তারা কিভাবে শেয়ার বাজার থেকে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে সে বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্মোহভাবে এই স্টক মার্কেটে তারা রিফর্মটা ইনিশিয়েট করতে পারবেন, তারা সাজেস্ট করতে পারেন, রিকমেন্ডেশন দিতে পারেন, সেই অনুযায়ী কাজ করেন। ট্রিপ অ্যাডভাইজার খুব দ্রুত এই রিফর্মে যারা এবং যাদের এই অভিজ্ঞতা আছে, অন্যান্য আমাদের নেইবারিং কান্ট্রি হোক বা বাইরের হোক, যারা এই কাজগুলো করে এসছেন বিভিন্ন স্টক মার্কেটে, তাদেরকে, এবং এরা বিদেশি, যাদের আসলে আমাদের এই মার্কেটে কোনো স্টেক নাই, এরকম এক্সপার্টদেরকে আনতে বলেছে। মার্কিন পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর প্রতিশ্রুতির বিষয়ে বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ USTR। গেল 7 মে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের কাছে লেখা চিঠিতে USTR এর প্রতিনিধি জেমিসন গ্রেয়ার বিষয়টি জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনার জন্য বাংলাদেশের উদ্যোগ ইতিবাচক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক নীতি নিয়ে আলোচনার পদক্ষেপে সাড়া দেওয়ারও প্রশংসা করেন গ্রেয়ার। তার টিম বাংলাদেশে শুল্ক এবং শুল্কজনিত বাধা কমানোর জন্য প্রস্তুত। স্থায়ী দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ করতে তৈরি আছে বলেও জানান তিনি। নানা আয়োজনে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ মন্দির ও বিহারগুলোতে পূজা অর্চনা ছাড়াও মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। গৌতম বুদ্ধের অহিংস বাণীর মাধ্যমে বিশ্বে শান্তি ফিরে আসুক, এটাই প্রার্থনা বৌদ্ধ ধর্মাবলম্বীদের। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ, এই 3 স্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পরিচিত। বুদ্ধ পূজা ও শিলগ্রহণ, পিণ্ডদান সহ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা দিনটি উদযাপন করেন। রোববার সকাল থেকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানা আচার অনুষ্ঠান চলে চট্টগ্রামের নন্দনকাননের বৌদ্ধবিহারে। দেশ ও দশের শান্তি কামনা করে প্রার্থনা করেন ভক্ত ও অনুসারীরা। শান্তি শোভাযাত্রায় যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, দেশের রাজনীতিতে শান্তিপূর্ণ সহাবস্থান এবং ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতা জরুরি। ভিন্নতা থেকে আমরা একসাথে চলতে পারবো, কোনো অসুবিধা তো নাই। সহনশীল হতে হবে। বাংলাদেশে আর অশান্তির কোনো সুযোগ নাই। সুতরাং আগামী দিনের যে বাংলাদেশ, বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল বাংলাদেশ চায়। রাঙ্গামাটি ও বান্দরবনের বৌদ্ধবিহারগুলোতে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ। খাগড়াছড়ির বৌদ্ধবিহারে হয় মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধি বৃক্ষমূলে মৈত্রী পানি বর্ষণ সহ নানা আয়োজন। বুদ্ধ পরিনির্বাণ লাভ করেছে, যার জন্য আমরা আজকে বুদ্ধের স্মৃতিচারণের জন্য এখানে আমরা আজকে পঞ্চশীল পালন করব। মূলত বৌদ্ধ পূজা, এই যে সঙ্গদান, অস্ত্র পরিষ্কার দান থেকে শুরু করে সবকিছু আমরা আজকে করি। এই তিনটি স্মৃতি একই দিনে বিজড়িত আছে বলেই ভগবান বুদ্ধ সম্প্রদায়ের মধ্যে এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যতে। কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধবিহার সাজানো হয় নতুন সাজে। দুদিন ধরে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা ছাড়াও রয়েছে সাংস্কৃতিক আয়োজন। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।